দলিত হওয়ার কারণে ছত্তিশগড়ে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য, অপরাধটা কি দলিত, পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল কদিন আগে। তামিলনাড়ুতে শুধু পিছিয়ে বর্গের হিন্দু হওয়ার জন্য মন্দিরে উঠেছিল পুজো দিতে, মন্দিরে কেন উঠবে, পিটিয়ে 3 জনকে খুন করেছিল। এই ধরনের অহরহ আছে। 2014 থেকে 2024-25 চলছে। এই কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিতরা, তারপরে মুসলমান, তারপরে আদিবাসীরা। কারণ ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে মুসলমানরা আক্রান্ত, বর্ণের পরিচয়ের কারণে আক্রান্ত হয়েছে দলিতরা, জাতিগত পরিচয়ের কারণে এই দলিত আদিবাসী মুসলমানরা আক্রান্ত হচ্ছে। এবং সাথে সাথে না পশ্চিমবাংলায় না ভারতবর্ষের আমাদের মায়েরা, আমাদের বেটিরা, আমাদের কন্যারা সুরক্ষিত নয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পারিবারিক অত্যাচারের শিকার হচ্ছে, কখনো তো কারো লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে। তাই আমাদের মা বোনেদের কথা ভেবে, দলিতের কথা ভেবে, আদিবাসীর কথা ভেবে, পিছিয়ে বর্গের মানুষের কথা ভেবে, মুসলমানদের উপরে যে দমনপীড়ন হচ্ছে, এই সমস্ত কথা ভেবে তাদের সার্বিক নিরাপত্তা এবং যে দমনপীড়ন বন্ধের দাবি নিয়ে আমরা কলকাতার রাজপথে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে বেলা 12টায় আমরা পৌঁছাবো। ওখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে বার্তা দেব, অবিলম্বে সারা দেশে, সারা বাংলাতে দলিতের উপরে অত্যাচার, আদিবাসীর উপরে অত্যাচার, মুসলমানের উপরে অত্যাচার, সব মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। তাই গলা মিলানের জন্য শুধু পুরুষ নয়, মহিলারাও, মা বেটিরাদেরকেও অনুরোধ করবো, আপনারা আসুন কলকাতাতে শহীদ মিনারে, আপনার আওয়াজ আপনি তুলবেন, আপনার সাথে নওশাদ সিদ্দিকী গলা মিলাবে, আপনার সাথে বিশ্বজিৎ মাইতি গলা মিলাবে, একসাথে আমরা আমাদের অধিকারের কথা ওই শহীদ মিনার চত্বর থেকে বলবো। আমরা আর কি দাবি করেছি? আমরা কেন যাব শহীদ মিনারে? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, বন্ধ হতে চলেছে। আমাদের গরিব যারা আর্থিকভাবে দুর্বল, আমরা বেসরকারি স্কুলে দিতে পারছি না, আমাদের ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না, ফলে শিক্ষা পাচ্ছে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সেই মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে যাব। আমরা কেন কলকাতা রাজপথে যাব? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই দামটা কমাতে হবে। ভোজ্য তেলের দাম আপনাকে 1200 টাকা দিচ্ছে, তেল, চাল, ডালের দাম দেখুন কিভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এদিকে ফসল, কৃষকরা দাম পাচ্ছে না। ফুলকপি 1 টাকা, একটা ফুলকপি তৈরি করতে প্রায় 5 টাকা খরচ আছে, তাকে 1 টাকায় বিক্রি করতে হচ্ছে। আর সেই ফুলকপি যখন মার্কেট থেকে আপনি আমি কিনে রান্না করছি, 20-25 টাকায় কিনতে হচ্ছে। এই যে দালাল মধ্যখানে মিডিয়াটার আছে, এগুলো বন্ধ করতে হবে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, সাথে সাথে কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুণ দাম দিতে হবে। সেই দাবি নিয়ে আমরা কলকাতায় সমাবেশ ডেকেছি। তাই আমডাঙ্গার অনুরোধ করব, আমার আগে বিশ্বজিৎ দা বললেন যে এখানে একটা কোল্ড স্টোর নাই, শুধু এখানে কেন, টোটাল উত্তর 24 পরগনা দেখলে হয়তো 3টে কোল্ড স্টোর আছে। ভাবতে পেরেছেন? কৃষি প্রধান জেলা একটা, প্রচুর কৃষক আছে এখানে। দক্ষিণ 24 পরগনায় 2-3টা আছে। এগুলো করতে হবে, অবিলম্বে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করতে হবে। এখানকার চাষিদের উৎপাদিত ফসল যাতে সঠিক দাম হয়, তার জন্য প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে এবং সেগুলো আস্তে আস্তে সেগুলো সে বিক্রি করবে। তাই কোল্ড স্টোরের দাবি নিয়ে আমরা রাজপথে যাব। তাই অনুরোধ করছি আমডাঙ্গার কৃষকদেরকে, আসুন, রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে, আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন, আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে শহীদ মিনার চত্বরে। তাই আপনার চিৎকার জন্য চিৎকার করবে, আপনার উচিত হবে যে চিৎকার করছে তার সাথে গলা মিলানো। তাই অনুরোধ করব আমডাঙ্গার কৃষকদেরকে, রাজনৈতিক ট্যাপে পা না দিয়ে সকাল সকাল বেরিয়ে চলুন কলকাতায় শহীদ মিনারে। আমরা শহীদ মিনারে কেন ডাক দিয়েছি, কেন যাবেন? জাতিভিত্তিক জনগণনা করতে হবে। জাতিভিত্তিক জনগণনাটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখুন, হিন্দু হিন্দু করছে বিজেপি, খুব ভালো কথা, কিন্তু প্রকৃত অর্থে কি হিন্দুদের চাকরি দিচ্ছে? যারা পিছিয়ে বর্গের হিন্দু তাদের কটা চাকরি দিয়েছে জানতে পারছেন না। আর মমতা ব্যানার্জি তো মুসলমানদের দল হয়ে গেছে এখন। শুভেন্দু অধিকারী তো বলেই ফেলেছে 2026-এ হিন্দুদের সরকার হবে। তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে? পশ্চিমবাংলার মিনিস্ট্রিতে, ক্যাবিনেটে 6 থেকে 7টা ফুলমন্ত্রী, হাফমন্ত্রী, সহজ বোঝার জন্য বলছি আমি। ফুলমন্ত্রী, হাফমন্ত্রী, ফুলমন্ত্রীরও কোনো ক্ষমতা নাই, তাও বলে রাখছি। তারপরেও 6টা থেকে 7 জন মুসলমান আছে,
প্রায় 42 থেকে 56টা ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে। তাহলে যদি অল্প গুটি কয়েক থাকলো, এদের থাকলে নাকি বলছে কি হবে, মুসলমানদের সরকার চলছে। তাই আর ভাই কেন্দ্রীয় সরকার যেটা চলছে তাকে একটু জাতিভিত্তিক জনগণনা করতে বলুন তো। জাতিভিত্তিক জনগণনাটা কি? শুধু জনগণনা মানুষের নয়, কে কোন জাতের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ আছে সেটা বার করতে হবে। বার করলেই ধরা পড়ে যাবে। কেমন ধরা পড়বে? 100টা মানুষ যদি থাকে, সারা ভারতবর্ষ যদি বলি 14টা মুসলমান, 2-5টা থাকবে আদিবাসী, খ্রিস্টান, সব মিলিয়ে হয়তো 2-3টে থাকবে। তাহলে বাকি থাকবে কে? হিন্দু সমাজের মানুষ। হিন্দু সমাজের মধ্যে ওবিসি হিন্দু কতটা আছে, ব্রাহ্মণ কত আছে, বা বিভিন্ন বিভিন্ন কাস্টের মানুষ কত আছে ধরা পড়বে। এবার আসবে কোথায়? চাকরি। 100টা চাকরি থাকলে স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। কে বলেছেন? সংবিধানের রূপকার, আধুনিক ভারতের রূপকার। যার ডিগ্রি পড়তে গেলে বিজেপির বড় বড় নেতাদের সবার ডিগ্রি যোগ করলে যার ডিগ্রি শেষ হবে না, সেই বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছেন যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি। তাহলে পশ্চিমবাংলায় যদি পিছিয়ে বর্গের হিন্দু যদি 25টা থাকে 100 জনের মধ্যে, 100 জন সরকারি চাকরি করলে 25টা হিন্দু বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে। ওই মতুয়া ভাই যদি সংখ্যায় যা আছে জনসংখ্যার, তাদেরকে ওই অংশে চাকরির ব্যবস্থা করতে হবে। আদিবাসী যত আছে পশ্চিমবাংলায়, যদি 10% আদিবাসী থাকে, 100 জন সরকারি চাকরি করলে 10টা আদিবাসীকে চাকরি দিতে হবে। এই রকম হচ্ছে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি, এটাই সেটা বোঝাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন চাকরির সংখ্যা দেখছি 10% হয়তো আদিবাসী আছে, 2 জন সরকারি চাকরি করছে। আমাদের মতুয়া সমাজের মানুষ আছেন, নমশূদ্র সমাজের মানুষ আছেন, অর্থাৎ তারা দলিত সমাজের মানুষ। তাদের উপস্থিতি প্রায় পশ্চিমবাংলায় 40%-এর আশেপাশে। তাহলে 100 জন চাকরি করলে আমার মতুয়া নমশূদ্র ভাইরা কতজন চাকরি করবে বলুন? 40 জন হওয়া দরকার, 4 জন করছে। কেন জাতিভিত্তিক জনগণনা করছে না? ধরা পড়ে যাবে তো। তাহলে মতুয়া ভাইরা বলবে, শুভেন্দুকেও বলবে আর মমতাকেও বলবে, ও তোমরা শুধু মতুয়া বড় কি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে খুব আমাদেরকে ভোটটা নিয়ে নিচ্ছ, আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের যারা ভক্ত আছে তাদেরকে চাকরি দেওয়ার বেলায় নাই। ধরা পড়ে যাবে তো। আমরা চাইছি জাতিভিত্তিক জনগণনা হোক, যে সংখ্যায় যত মানুষ আছে তাদেরকে তত দেওয়া হোক। পিছড়ে বর্গের হিন্দু প্রায় 40% আছে পশ্চিমবাংলাতে, তার বাইরে বেশি আছে। তো 100টা সরকারি চাকরি হলে পিছড়ে বর্গের হিন্দুদেরকে ওই পার্সেন্ট অনুযায়ী চাকরি দিতে হবে। এই দাবিটা আমরা করছি। এই দাবি করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম জাতিভিত্তিক জনগণনা চাই। কত মানুষ আছে, কোন ধর্মের মানুষ কত, কোন বর্ণের মানুষ কত, কোন জাতের মানুষ কত, এটাকে খুঁজে আগে বার করতে হবে। বার করলেই এই যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর মোদিদের খেলা বন্ধ হয়ে যাবে। তখন এদের খেলা বন্ধ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জি মুসলমান করছে আর শুভেন্দু অধিকারী হিন্দু করছে। তো এই দুজনই হিন্দুরও ক্ষতি করছে, মুসলমানেরও ক্ষতি করছে। সব থেকে বেশি ক্ষতি করছে কেন্দ্রের বিজেপি সরকার হিন্দুদের, আর পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের। আর দুজনের মুখে দেখুন, একজনের মুখে হিন্দু আর একজনের মুখে মুসলমান। আসল জায়গায় চাকরি কেউ হিন্দুকেও দিচ্ছে না, কেউ মুসলমানকেও দিচ্ছে না। আর আমরা এই জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য দাবি তুলছি। দেখুন, জনগণের দাবি নিয়ে আমরা কলকাতার শহীদ মিনারে 21শে জানুয়ারি যাব। আপনাদের কাছে অনুরোধ করব, এগিয়ে আসুন। কে দল ডেকেছে না ডেকেছে, কে আছে ওসব ভাবার দরকার নেই। আপনার জন্য দাবি উঠেছে, আপনি চলুন। শুধু আমি এই মঞ্চ থেকে বলছি না, পৃথিবীর যে কোনো প্রান্তে যাব না আমি, আমার পশ্চিমবাংলায় প্রথম বলবো, তারপর ভারতবর্ষে বলবো। যখনই ন্যায়ের পক্ষে যে আওয়াজ উঠে, সে আমাদের ব্যানার হোক আর অন্যের ব্যানার হোক, ন্যায় দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে আমি সহমত থাকি। হয়তো ফিজিক্যালি অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারি না, সেই দাবির সাথে আমি মেন্টালি থাকি। তাই আপনাদের অনুরোধ করবো, এগিয়ে আসুন। এখন ফিজিক্যালি আমাদেরকে বেরোতে হবে। ঘরের মধ্যে ঢুকে গেলে আপনি আপনার দাবি পাবেন না। ঘর থেকে চিৎকার করলে আপনি আপনার অধিকার সুনিশ্চিত হবে না। আপনাকে পৌঁছাতে হবে কোথায়? রাজপথে যেতে হবে। রাজপথে গিয়ে আওয়াজ তুলতে হবে, কেন আমডাঙ্গার ব্লক হসপিটাল দিয়ে আমরা চিকিৎসা পরিষেবা পাচ্ছি না? আমডাঙ্গার মানুষকে কেন কলকাতায় যে চিকিৎসা নিতে হবে? এর দাবিটা কলকাতার রাজপথ থেকে তুলতে হবে যে আমডাঙ্গাতে একটা
উন্নত মানের পিজি হসপিটাল না হলেও সুপার স্পেশালিটি হসপিটাল দিতে হবে সরকারকে, যেখানে আমনাগার মানুষ আমনাগাতে থেকে চিকিৎসা পরিষেবা পাবে। এই আওয়াজটা আপনাদের তুলতে হবে। এই আওয়াজটা তুলতে গেলে কি করতে হবে? এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। তো ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোথায়, জায়গা কোথায়? 21শে জানুয়ারি কোথায়? শহীদ মিনার চত্বর। মায়েদের বলবো, কারো বাধা বিপত্তিকে মানবেন না, আগিয়ে আসুন। পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে আপনি যদি না আমরা চিৎকার করে তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি না সর্বোচ্চ শাস্তি দিতে পারি, আপনার আমার বাড়ির মেয়ের দিকেও কিন্তু এই সমস্ত নরখাদকদের চোখ পড়বে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিলোত্তমার খুনি ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি, যাদের মনে কুচো চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাফন করে দেবে, মনের মধ্যে দাহ করে দেবে। তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনার ভবিষ্যতের কথা ভেবে, আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ঘরে বসে থাকার আর সময় নয়। আপনি শাখাপালা পরে, আপনি বোরকা পরে, আপনি হিজাব পরে, আপনি আপনার ধর্মীয় প্র্যাকটিসকে সামনে রেখে চলুন 21শে জানুয়ারি রাজপথে। কোনো বাধা বিপত্তি নয়, ওখানে শহীদ মিনারের ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব, পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব। আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঘরে ঢুকিয়ে দিতে পারলেই এই ব্যাটাগুলোর লাভ হবে। অন্যায় করবে, কোনো আমার একটা বোনের সাথে অন্যায় হবে, বলবে একটু শরীর থাকলে যেমন কি বলে গো জ্বর হয়, ও একটু দুষ্টুমি করে ফেলেছে। অন্যায় করবে, আবার কি বলবে লাভ অ্যাফেয়ার আছে। নিজের ঘরের স্বামী স্ত্রীর মধ্যে থাকলেও কারো উপরে কারো প্রেশার দেওয়া যায় না, তো লাভ অ্যাফেয়ার তো দূরের কথা। আমি গিয়েছিলাম বছর দুয়েক হচ্ছে, কোথায় ওটা, নদিয়া জেলার, আরে বাবা আমাদের একটা বাচ্চা, হ্যাঁ হাঁসখালিতে। এত অপদার্থ সরকার চলছে এটা। একটা তো মেয়েটাকে, আমি এখনও বলছি, মেয়েটা জীবিত অবস্থায় তাকে দাহ করেছে কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না। আমার তো সন্দেহ হচ্ছে যেভাবে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাহ করেছে, হয়তো মেয়েটা জীবিত ছিল তাও পুড়িয়ে দিয়েছে। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আপনাদের কাউকে দায়িত্ব নিতে হবে। যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। মানে আমি সন্দেহ করি, বিশ্বাস করুন, যে আমার হয়তো বোনটা বেঁচে ছিল, এরা এদের সব এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটাকে, আমার বোনটাকে জ্বালিয়ে দিয়েছে জেন্দায়। তার শুধু তাই করে ক্ষান্ত হয়নি, যেমন মুসলিম ধর্মে বিভিন্ন ধর্মের রীতিনীতিতে শেষকৃত্য সম্পন্নের পরে কিছু কাজ থাকে, তো দিন ওয়াইজ কিছু কাজ থাকে না হিন্দু সমাজের মানুষের। তো আমি যেদিনকে গিয়েছি খবর পেলাম যে ওই দিনকে ওই মেয়েটার কাজের দিন আছে। স্বাভাবিকভাবে যারা ধর্মীয় জ্ঞানে দীক্ষিত হয় মুসলিম সমাজের, তারা এই ধরনের কাজগুলোকে পরিচালনা করার দায়িত্ব নেয়। আর হিন্দু সমাজে আমরা কি বলি, পুরোহিত মশাই বা ঠাকুর মশাই এই কাজগুলো করে। ওই মেয়েটির পরিবার লোকাল যিনি পুরোহিত ছিলেন তাকে ডেকে ওই কাজটা করবে চাইছে, কিন্তু অপদার্থের এত ওই মেয়েটার পরিবারকে মেয়েটার বাড়িতে আসতে দেয়নি এই পুরোহিত মশাইকে। মানে এতটাই এরা নির্লজ্জ। মেয়েটাকে তো তোরা মেরে দিলি, তোরা দাহ করে দিলি, দাহটাও ধর্মীয় রীতি মেনে হয়নি, আমি বলতে পারি। এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, দাওতে ধর্মীয় রীতি মেনে হয়নি। তোমরা যা করলে তারপরে ধর্মীয় রীতি মেনে তার পরিবার, তার যেগুলো হয় কি বলে গেলে শ্রাদ্ধের অনুষ্ঠান না কিছু একটা শ্রাদ্ধের হয় না, বা যে কোনো যেটা হয় হিন্দু সমাজের, সেটা করতে দেয়নি। আমি দিয়ে পৌঁছেছি শুনলাম এই। তার আগে অবশ্যই ওখানে এবিটিএর একটা টিচার্স টিম গিয়েছিল। আমিও তাদের সাথে কথা বলে পরিবারের লোকজনকে বললাম যে দূর থেকেও যদি ব্যবস্থা করা যায় দেখুন, দূর থেকেও যদি কোনো ঠাকুর পুরোহিত মশাইকে আনা যায় দেখুন, আমি এখানে উপস্থিত থাকছি যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ওই কাজটা শেষ হবে। আমি যাব না, দেখছি কোন মায়ের লাল আছে এখানে সে ডিস্টার্ব করে। আমি ছিলাম দাঁড়িয়েছিলাম। তারা তাদের ধর্মীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে বাবা মার সাথে কথা বলে আমি ফিরে এসেছি। তো আমার জাত চলে গেছিলো নাকি। আবার ওই ছবিটা নিয়ে আমার কিছু বন্ধু আছে যারা রাজনীতিকভাবে আমার সাথে পেরে উঠতে পারে না, ওরা বলে এই দেখো পুজো হচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে বসবাস করছি, যারা মসজিদের আজান নিয়ে কথা বলবে তাকে যেমন ছেড়ে কথা বলবো না, আমার হিন্দু সমাজের ধর্মীয় অনুষ্ঠানকে যদি বাগাত দেওয়ার চেষ্টা করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। তার জন্য আমাকে যে যায় সার্টিফিকেট দিকে আমার দেখার দরকার নেই। তা আমি বলার এটা কারণ, তাহলে আমার বাড়ির মেয়েগুলোর এক একটার পর এক একটা ওই হাঁসখালিটাকে কি বলেছিল, ওদের
তা এই ছিল, এই বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আরে ভাই, মেয়েরা পৃথিবী অর্ধেক জুড়ে আছে, অর্ধেক আকাশ মেয়েরা। ছেলেদের যতটা অধিকার আছে এই সমাজে মেয়েদেরও ততটা অধিকার আছে। ছেলেরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে যতটা চেষ্টা করে, আমার মা বোনেরা, আমার মায়েরাও সে ততটাই চেষ্টা করে। আর একটা সমাজ তখন সুস্থ হবে না যখন যেই সমাজে মেয়েদের অধিকার থাকবে না। যদি সমাজ সুস্থ সমাজ চাও, ছেলেদের সাথে সাথে মেয়েদের অধিকার বুঝিয়ে দাও। তাই বলবো, ঘরে বসিয়ে ঢুকিয়ে দিলে চলবে না। আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে অধিকারের জন্য অনুরোধ এটাই। অনেকে চাইছে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া, সেটা হতে দেওয়া যায় না। শালীনতা বজায় রেখে আপনার আমার অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সকলে ভালো থাকবেন। এখন আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের যাদের আছে তাদেরকে আমরা সংবর্ধিত করব। আপনারা যাদেরকে নাম অ্যানাউন্স করবে আপনারা এসে তাদেরকে স্টেজে ডেকে নেব। আপনারা এখন কতজন? আর একটা ঘোষণা দিয়ে রাখি, আমাদের আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে স্টুডেন্ট ফান্ডের যে 2 বরেণ্য ব্যক্তিদের স্মরণে যে রক্তদান শিবিরের ব্যবস্থা হয়েছিল, স্বামী বিবেকানন্দজির জন্মবার্ষিকী স্মরণে এবং মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস স্মরণে এখন পর্যন্ত রক্তযোদ্ধা প্রায় 70 জনের অধিক রক্ত দিয়েছে। আমি প্রত্যেকটা রক্তযোদ্ধাকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সদস্য, রাজ্য কমিটি এবং জেলা কমিটির গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল কুতুবুদ্দিন ফাতিহ সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন, আপনাদের এখান থেকে ব্যারাকপুর লোকসভার ক্যান্ডিডেট ছিল আমাদের রাজ্য কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং জেলা কমিটিরও সদস্য অ্যাডভোকেট জামির হোসেন সাহেব। আমি স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বদের বলবো, আমাদের কুতুব ভাই এবং জামির ভাইকে আপনারা কোথায়, এবং আমাদের হাবিব ভাইও এসেছেন, হাবিব ভাই উঠে দাঁড়ান, ডক্টর সাবির ভাই এসেছেন, আমাদের জেলা কমিটির একজন দায়িত্বশীল এবং হাবড়া বিধানসভারও একজন দায়িত্বশীল। আমি স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বদের বলবো 3 যোদ্ধাকে আপনারা বরণ করে নিন, আর সাথে সাথে ওই যারা আছে এ করে নেবে।